ওকে। সো সবাই জয়েন করতেছে, করুক, আমরা আলোচনা চালায় যাই। সো থ্যাংক ইউ সাফা ভাই এবং আফরোজ আপু। আফরোজ আপু বেসিক্যালি চ্যাট জিপিটির কথা প্রথম বললো, সাফা ভাই বললো যে অনেক সময় আসে না। রাইট। সো চ্যাট জিপিটি ইউজ করে কিভাবে করা যায়। সো চ্যাট জিপিটি কিন্তু ইউজ করাটাও একটা মানে ইম্পর্টেন্ট টপিক। আপনি কিভাবে কমান্ড দিচ্ছেন, শুধুমাত্র জেডি দিয়েই কিন্তু আপনার সার্চ দিলে প্রশ্ন আপনাকে বানায় দিবে না। হ্যাঁ, কারণ চ্যাট জিপিটি খুব এটাকে আপনার ট্রেন আপ করতে হবে। ট্রেন আপ করতে হবে, এআই কে আপনার কমপ্লিটলি ট্রেন আপ করতে হবে। এআই কে কমপ্লিটলি ট্রেন আপ করতে হবে। যেমন আপনি হুট করে একটা চ্যাট জিপিটি ঢুকলেন, ঢুকে আপনি বললেন, জেনে দিলেন প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে না। কারণ একটা প্রশ্ন তৈরি করার জন্য আমাকে একটু বলেন, আপনারা কিভাবে কি ইনপুট দেন, মানে কিভাবে একটা জেডি দেওয়ার পরে আপনারা কি ইনপুট দেন। আর আপনার ইনস্ট্রাকশনটা কিভাবে দেন যারা চ্যাট জিপিটি ইউজ করতেছেন। হ্যাঁ, জেডিটা দেই। তারপরে ওই রিলেটেড কি 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 ধরনের কোশ্চেন হতে পারে, আমার আইডিয়া কি কি আছে, এরকম টাইপের কিছু ইনস্ট্রাকশন দেই। দেন ওই রিলেটেড কিছু কোশ্চেন ও দেয়। অবশ্যই 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। আহ কিছুটা ম্যাচ করে, 100% তো ম্যাচ করবে না, হয়তো এই দিক বা ওই দিক 70 বা 80% ম্যাচ করে। বাকিটা আমি নিজের মতো করে। রাইট, থ্যাংক ইউ আপু। সো বেসিক্যালি চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দেওয়ার আগে চ্যাট জিপিটাকে আপনার নিজের করে গড়ে তুলতে হবে। হ্যাঁ, যেমন আমি চ্যাট জিপিটির কয়েকটা আইডি ইউজ করি। তো যে আইডিটা দিয়ে আমি শুধু প্রশ্ন বানাই, সেই আইডিতে গত 10 মাস, 11 মাস, 1 বছর ধরে আমি তাকে ইনস্ট্রাকশন দিয়ে অনেক অনেক প্রশ্ন ব্যাংক এখানে দিচ্ছে যে এই পজিশনের জন্য কোন অর্গানাইজেশন কি টাইপের প্রশ্নগুলো দিচ্ছে, ওই প্রশ্ন ব্যাংকগুলো আমাকে দিচ্ছে। এবং প্রশ্ন দেওয়ার পরে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি আমি অন্য ওয়েতে। ধরেন চ্যাট জিপিটি নিয়ে যদি আমি এখন কথা বলতে চাই, তাহলে আমার চ্যাট জিপিটি নিয়ে এখন কথা বললে আসলে আরো 2 ঘন্টা, মানে 2 ঘন্টা চলে যাবে শুধু চ্যাট জিপিটি নিয়ে কথা বলতেই। বিশেষ করে স্কিল ডেভেলপমেন্টের যেই যেই কোর্সগুলো থাকে আমার, ওইখানে আমি ডিটেলস যতগুলো ট্রান্সফার, মানে যতগুলো আপনার সফট স্কিল দেখতেছেন, হ্যাঁ, টোটাল 21টা সফট স্কিল, এইগুলোর উপরে অন্য আরেকটা কোর্স আছে। সো আমি চ্যাট জিপিটি নিয়ে এখানে ডিটেলস খুব একটা কিছু বলবো না। জাস্ট আপনাদেরকে আমি 2 মিনিট একটা এক্সাম্পল দেই যে চ্যাট জিপিটি ইউজ করতে পারলে আপনি এটা দিয়ে সবকিছু করাতে পারবেন। শুধু প্রশ্ন কেন, কোডিং সবকিছু করাতে পারবেন। প্রথমত, যে যে অর্গানাইজেশন বা যেই হায়ারিং ম্যানেজার তারা প্রশ্ন জব ডেসক্রিপশন বেসড করে, সেখানে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন পাবেন। বিশেষ করে বিভিন্ন আইএনজিও গুলো, তাদের কি কি ধরনের প্রশ্নে কিছু প্যাটার্ন থাকে। সো হয়তো আপনার কাছে সেই প্রশ্নের প্যাটার্ন গুলো নাই, আপনি পরীক্ষা দেন নাই, কিন্তু পরীক্ষার বা যারা প্রো লেভেলের চ্যাট জিপিটি ইউজ করি বা চ্যাট জিপিটি প্রপার ইউজটা আমরা জানি। হ্যাঁ, সো চ্যাট জিপিটির প্রপার ইউজ যদি আপনি জানেন এবং তাকে যদি ইনস্ট্রাকশন দেওয়ার মতো ওয়ে থাকে আপনার, মানে কোন ওয়েতে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্লাস তাকে যদি আপনি ট্রেন আপ করেন অনেকগুলো প্রশ্ন ব্যাংক তার মধ্যে দিয়ে। ধরেন আমি যদি এইচআর এর এখন কোনো প্রশ্ন ব্যাংক দেই, সে জানে যে আমার আনসারগুলো কি টাইপের হয়, আমি যে প্রশ্নের খাতায় আনসার কিভাবে দিচ্ছি সেই আনসারগুলো আমি তাকে দিয়ে দিয়ে তাকে আমি প্র্যাকটিস করাইছি। এই হচ্ছে আমার প্রোফাইল, আমি হচ্ছে এইচআর প্রফেশনাল। আমি যদি প্রশ্ন লিখি আমার লেখার ধরন এরকম। সো একটা চ্যাট জিপিটিকে দীর্ঘদিন ধরে তাকে আপনার, মানে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে তাকে যখন আপনি ট্রেন আপ করে নিয়ে আসবেন, ডেফিনেটলি চ্যাট জিপিটি আপনাকে অনেক বেটার কিছু দিবে। আপনি আমাকে একটা জেডি দেন আর আপনি একটা জেডি জেডি নেন, নিয়ে আপনি আমাকে প্রশ্নগুলো করে দেন, আর আমি আপনাকে সেম জেডি দিয়ে প্রশ্ন করে দিব। যদি জব ডিসক্রিপশনের ভিতর থেকে কোনো প্রশ্ন করে, 100% প্রশ্ন এর বাইরে আর কোনো প্রশ্ন এখান থেকে আসবে না। আমি যদি আপনাকে একটু বুঝাই, ফর এক্সাম্পল আইপিসি একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই যে আপনারা কিওয়ার্ড কিওয়ার্ড কথা বলেন অনেক সময়। আইপিসি, ধরেন আইপিসি ফোকাল পার্সন যদি একটা পজিশন হয়, এখানে আইপিসি তো একটা একটা স্ট্রং কিওয়ার্ড, রাইট? তো আইপিসি যদি একটা স্ট্রং কিওয়ার্ড হয়, তাহলে আইপিসি রিলেটেড প্রশ্ন কি কি হইতে পারে। প্রথমে আপনি নিজেই এই কিওয়ার্ডটাকে ডব্লিউএইচ কোয়েশ্চেন সেট করেন। আইপিসি প্রথমে হচ্ছে হোয়াট, হো, হো মানে হচ্ছে আইপিসি কিসের জন্য, কারা ইউজ করে, আরেকটা হচ্ছে হোয়াই, কেন। আইপিসির ডব্লিউএইচ কোয়েশ্চেন সেট করে দেখবেন যে কোনো প্রশ্ন আসে কিনা। ডব্লিউএইচ কোয়েশ্চেন সেট করার পরে আপনি দেখবেন যে আইপিসি নিয়ে আপনি আবার সার্চ দেন যে আইপিসি রিলেটেড এ টু জেড, আইপিসির গাইডলাইন কি, গোল্ডেন রুলস গুলা কি কি আইপিসি রিলেটেড, তখন দেখবেন যে আপনি এক আইপিসি একটা কিওয়ার্ড দিয়ে, মানে
20টা 25টা প্রশ্ন আপনি বানাইতে পারতেছেন। সো ডিপেন্ডস অন আপনি কিভাবে সেটাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। আইপিসির বললাম না, আমি কিন্তু অলরেডি মানে 7-8টা বলে ফেলছি আইপিসি রিলেটেড। এরকম এক এক মানে মেইন কিওয়ার্ড গুলো বের করবেন, বের করে করে ইন্ডিভিজুয়ালি কিওয়ার্ড গুলো দিয়েও যখন আপনি সার্চ দিবেন তখন দেখবেন যে আপনার মানে ওই পজিশন রিলেটেড এমন কোনো কিছু নাই যে প্রশ্নের মধ্যে থাকবে না। আপনাদেরকে আমি আরেকটা চমৎকার ইনফরমেশন দেই। মোস্ট অফ দা অর্গানাইজেশন এখনকার যারা চ্যাটজিপিটি অ্যাডভান্স লেভেল ইউজ করতে জানে, প্রশ্ন বানাইতে জানে, তারা কিন্তু যেটা দেয় এবং দিয়ে তারা তাদের প্রিভিয়াস কয়েকটা কোয়েশ্চেন তারা অ্যাড করে, যেটা আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন প্যাটার্ন। তুমি ইউনিক একটা কোয়েশ্চেন প্যাটার্ন তৈরি করো কম্পিটেন্সি বেস, যেখানে সিনারিও থাকবে, যেখানে হচ্ছে আহ কি বলে এটাকে, সিনারিও বেস এবং কম্পিটেন্সি বেস এবং ট্রান্সভার্সাল কম্পিটেন্সি থাকবে, টেকনিক্যাল টেকনিক্যাল কম্পিটেন্সি থাকবে। এরকম চ্যাট জিপিটি কে ইনস্ট্রাকশনটা তারা রেডি করতে তাদের সময় নেই 10-15 মিনিট। সো যখন ইনস্ট্রাকশন রেডি করতে পারবেন এবং জব ডিসক্রিপশনটা দেয় এবং আগের কয়েকটা কোয়েশ্চেন প্যাটার্ন দেয়, তখন চ্যাট জিপিটি একটা ইউনিক প্রশ্ন তৈরি করে দেয়, যেটা কিনা আপনি হয়তো ইনস্ট্রাকশনটা যেভাবে দিচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু, আমি বারবার বলতেছি, চ্যাট জিপিটি হচ্ছে এটা আপনার একটা পুষা একটা জিনিস যেটাকে আপনি যে পুষতেছেন, তাই না? একটা এআই মানে হচ্ছে আপনার নিজের ব্রেইন যেভাবে ফাংশন করে, চ্যাট জিপিটির লজিকটা যদি আপনি বুঝে যান, তাইলে আপনার চ্যাট জিপিটিকে দিয়ে আপনার সবকিছু করানো পসিবল। সবকিছু মানে সবকিছু। হ্যাঁ, আপনার ব্রেইন যেভাবে ফাংশনেবল থাকবে এইভাবে তো আর একটা এআই ফাংশন করবে না। বাট ম্যাক্সিমাইজ আপনি ইউজ করতে পারবেন চ্যাট জিপিটিকে যদি আপনি সেটা ইনস্ট্রাকশন দেওয়াটা বুঝেন বা ইউজ করাটা বুঝেন। সো আমি কিন্তু বলছি না যে আপনি ইউজ করতে পারেন না, আমি কিন্তু আপনাকে বলছি যে অলরেডি কয়েকটা এক্সাম্পল দিছি যে ম্যাক্সিমাম আইএনজিও গুলো কিভাবে প্রশ্ন তৈরি করে। যেমন আমি আপনাকে একটা অর্গানাইজেশনের নাম বলবো না, টোটাল 13টা পজিশনের মানে জব ভ্যাকেন্সি হয়েছিল। সো তারা জানে যে আমি প্রশ্ন ক্রিয়েট করার মাস্টার সামহাও। সো তারা কিন্তু আমাকে পজিশনের লিস্ট গুলো মানে পজিশনের জব ডেসক্রিপশন গুলো পাঠাইছে। পাঠানোর পরে ওদের প্রশ্নগুলো কিন্তু আমি তৈরি করে দিয়েছি রিটেন টেস্ট এবং ইন্টারভিউর জন্য, এবং এই প্রশ্নে কিন্তু পরীক্ষা হচ্ছে। বিষয়টা খুব মজার না? জি ভাইয়া। আচ্ছা, আরো মজার বিষয় হচ্ছে কয়েকটা আইএনজিও, আমি নাম বলবো না, এমসিকিউ টাইপের যদি কোনো প্রশ্ন দিয়ে থাকে, সো চ্যাট জিপিটি কে ইনস্ট্রাকশনটা এমন ভাবে দেওয়া হয়, চ্যাট জিপিটি 50টা এমসিকিউ বের করে প্রশ্ন সহ দিয়ে দেয়। তারপরে ওইখানে অনলাইনে সেট করে দেওয়ার সাথে সাথেই মানে ক্যান্ডিডেটরা পরীক্ষা দেয়। সো চ্যাট জিপিটি নিয়ে আমি আর কোনো কথা না 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 বলি। সো চ্যাট জিপিটি নিয়ে যদি কারো ডিটেলস কোনো কিছু জানতে চান বা আরো ডিটেলসে বুঝতে চান, একদম অন হ্যান্ডে দেখতে চান, বুঝতে চান, জানতে চান, সেটা কোনো একদিন ভিন্ন ডিসকাশনে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? কয়েকজন মনে হয় আনমিউট করছেন। ভাই, চ্যাট হ্যাঁ, সাফা জিপিটি ভাই। ইউজ করে যে আইএনজি, আমি রিসেন্টলি পরীক্ষা দিছি তো সিআরও। আমি আসলে যখন এমসিকিউ গুলো ফেস করছি তখন আমারই মনে হয়েছে যে আসলে এগুলা অ্যাডভান্স লেভেলে তৈরি করা। তো রিসেন্টলি আমি হলো যে সিআরওর জন্য যে পরীক্ষা দিছি, তো এই দেখলাম যে রিটেনের ক্ষেত্রে যে হুম, হুম। শর্ট কোশ্চেন গুলা বেশিরভাগ গুলাই আপনার হলো যে একটু অ্যাডভান্স লেভেলের। ইভেন আপনার হলো যে আসলে কি বোঝাতে চাইছে আপনি সহজে বুঝবেন, কিন্তু অ্যান্সার কিন্তু চিন্তা করে দেওয়া লাগতেছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ। বাট ওটা কি চ্যাট জিপিটি থেকে আপনি পরে আনসার পাইছিলেন? তখন তো ভাই আসলে আমি ইনস্ট্যান্ট, এটা তো আমার যেটা ইয়ে হয়েছিল এটা তো আসলে ফিজিক্যাল এক্সামিনেশন হয়েছিল, চ্যাট জিপিটি ইউজ করার কোনো সুযোগ ছিল না। বুঝতে পারলাম। আমি পরবর্তীতে আইসা আমি যখন কিছু চ্যাট জিপিটির মাধ্যমে হলো যে ওই কোশ্চেন গুলো আমি যখন ইয়া করছি, যে চ্যাট জিপিটি থেকে জানতে চাইছি যে আসলে আমার চ্যাট জিপিটি তো আসলে সাজানো আমার মতো করে। এখন এক্স্যাক্টলি। তাদের চ্যাট জিপিটি তাদের মতো করে সাজানো, কিছু কিছু অ্যান্সার হ্যাঁ আমি পাইছি, বাট কিছু কিছু অ্যান্সার হলো যে অ্যাডভান্স লেভেলের ছিল, যার কারণে মনে করেন যে আমার চ্যাট জিপিটি আমাকে ওরকম ভাবে বোঝাতে পারে নাই। এক্স্যাক্টলি। সো আপনি যে পজিশনে পরীক্ষা দিয়েছেন যেহেতু আরেকটা কান্ট্রির জন্য, so ওই হুম ওই পজিশন গুলো কিন্তু ভাই ভিন্ন মানে ভিন্ন ডিসকাশন। হ্যাঁ, আপনি কিন্তু একদম হুম হুম। অ্যাডভান্স লেভেলে পরীক্ষা দিয়েছেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আমাদের মানে নর্মাল মিড রেঞ্জে যারা আছে, মিড রেঞ্জের পরীক্ষা, বা এই মুহূর্তে যারা মেডিকেল ডক্টর জাস্ট, হ্যাঁ, বা অফিসার লেভেলের যারা পজিশন, হ্যাঁ। সো এই এই মানুষগুলোর জন্য হচ্ছে মানে আমার যে ডিসকাশন গুলো এই মানুষগুলোর জন্য, হ্যাঁ। ওকে ভাই, sure. আর আপনার যেটা বলতেছেন এটা নিয়ে আপনার সাথে আমি হচ্ছে আরেকবার ওয়ান টু ওয়ান বসবো নে, হ্যাঁ, যে আপনার কি ধরনের প্রশ্ন ছিল চ্যাট জিপিটিতে ওইটাও বের করা পসিবল, হ্যাঁ। ওকে ভাই।
ওকে, সো এবার চ্যাট জিপিটি থেকে আমরা বের হয়ে আসি। ফার্স্ট অফ অল, আমরা যখন ইন্টারভিউ প্রিপারেশন নিব, আমরা রিটেন টেস্ট নিয়ে আমরা কিছুক্ষণ ডিসকাস করি। সো রিটেন টেস্ট নিয়ে যদি ডিসকাস করতে চাই, একটা সেকেন্ড। হ্যাঁ, সো রিটেন টেস্টের কোয়েশ্চেন গুলো বেসিক্যালি আপনারা চ্যাট জিপিটি ইউজ করে বের করতে পারবেন। জব ডেসক্রিপশনটা ভালো করে পড়বেন, একদম জেড এ টু জেড, প্লাস হচ্ছে রিকোয়ারমেন্ট কি কি দেয়া, কি কি রিকোয়ারমেন্ট চাইছে, হ্যাঁ, তারপরে কি কি স্কিলস চাইছে, কি মানে কি কি ট্রেনিং চাইছে। একটা জেডি যদি আপনি 1 ঘন্টা সময় নিয়ে না পড়েন, তাহলে এই জেডি থেকে আপনি খুব, মানে 1 ঘন্টা সময় নিয়ে যারা হচ্ছে একটু চাচ্ছেন যে না আপনি মিড লেভেল থেকে একটু আপার লেভেলে যেতে চাচ্ছেন, সো একটা জেডি নিয়ে আপনার মিনিমাম 1 ঘন্টা স্টাডি করতে হবে। ইভেন অ্যাপ্লাই করার আগে কিন্তু আপনি অলরেডি স্টাডি করে সিভিটা কাস্টমাইজ করে আপনি অ্যাপ্লাই করছেন। সো ওইখান থেকেও কিন্তু স্টাডি করার সময় আপনি কি বিভিন্ন জেডি থেকে কি পয়েন্টগুলো নোট ডাউন করলেন বা হাইলাইট করলেন, হাইলাইট করে ওই প্রত্যেকটা কি পয়েন্ট নিয়ে নিয়ে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, সো আচ্ছা, এখানে একটা পজিশনের নাম বলেন, যে একটা পজিশন থেকে আমরা কয়েকটা এক্সাম্পল দেই। মানে আপনার এখানে একটা পজিশন বলতে যে কোনো একজন বলেন যে আপনার পজিশনে কি কি মেইন কাজ আছে। যে কোনো একজন আনমিউট করে আমাকে বলেন যে এজ এ, এই এই হচ্ছে আমার প্রফেশন, এই প্রফেশনে আমার এই কাজগুলো থাকতে পারে। হচ্ছে লজিস্টিক অফিসার। এখানে ওরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেমন হচ্ছে লজিস্টিক অফিসার, এখানে আহ, কাজ থাকে হচ্ছে প্রকিউরমেন্টের, তারপর হচ্ছে আপনার ফ্লিট ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজমেন্ট, অ্যাসেট ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই টাইপসের এক্স্যাক্টলি। সো এই ধরেন কাজগুলো থাকে। যদি একটা লজিস্টিক অফিসার বা লজিস্টিশিয়ানের কথা বলি, সো প্রকিউরমেন্ট আছে, প্রকিউরমেন্ট থেকে অনেক প্রশ্ন করা যাবে। প্রকিউরমেন্ট কিভাবে আপনি করবেন, স্ট্যান্ডার্ড কি, প্রকিউরমেন্টের মধ্যে আপনার হচ্ছে কি বলে এটাকে, মানে প্রকিউরমেন্টে টেন্ডারিং যখন হয়, টেন্ডারিং গুলো কিভাবে করবেন, টেন্ডার করার নিয়ম কি, প্রসেস কি, প্রসিডিউর কি। সো একটা কিওয়ার্ড যদি আপনি ধরেন দেখবেন যে অনেক কিছু আসবে, তাই না? সো এইভাবে আপনারা প্রত্যেকটা কি মেইন রেসপন্সিবিলিটি গুলো খুঁজে বের করবেন, মেইন ফাংশন গুলো খুঁজে বের করে এটার উপরে যখন আপনারা স্টাডি করবেন, বিভিন্ন নোটস দেখবেন, তখন দেখবেন যে অনেক কিছু বের হয়ে আসবে। হ্যাঁ, একটা, মানে একটা জব ইন্টারভিউর জন্য ধরেন আপনারা যারা ইউনিভার্সিটি লাইফে পরীক্ষা দিচ্ছেন, আমরা তো অনেকেই হচ্ছে পরীক্ষার আগের দিন পড়া স্টুডেন্ট। সো তারপরেও কিন্তু পরীক্ষার আগের দিন, যারা পরীক্ষার আগের দিন পরেও পরীক্ষা দিচ্ছেন, লিস্ট একটা পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে আপনারা মানে কতদিন পড়ালেখা করছেন বা কত ঘন্টা সময় ইনভেস্ট করছেন? নিশ্চয়ই 1 দিন বা 2 দিন আগে থেকে মানে আপনারা শুরু করছেন পড়ালেখা, ক্লাস নোট দেখছেন, কুইজ গুলা দেখছেন, বা আগের কি কি ছিল এগুলো দেখছেন। সো বিশেষ করে যখন আপনি একটা পজিশনে পরীক্ষার ডাক পাবেন, রিটেন টেস্ট চেষ্টা করবেন মানে বের করা কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে, ওই অর্গানাইজেশনের প্রশ্নের প্যাটার্ন কি, ওইখানে আগে কেউ পরীক্ষা দিছিল কিনা। সো এইগুলো সব কিন্তু প্রিপারেশনের পার্ট। একটা জব আপনার যখন আপনি কম্পিট করবেন, সো কম্পিট করার সময় আপনাকে অনেক কিছু দেখতে হবে, ওই অর্গানাইজেশনে কে কাজ করে, সেখানে কিরকম পরীক্ষার প্রশ্ন ছিল। সো এরকম অনেকগুলো বিষয় আপনার দেখতে হবে। বিশেষ করে মেইন কথা হচ্ছে আপনাকে টাইম দিতে হবে, জব ডেসক্রিপশনটা নিয়ে বসতে হবে, বসে আপনাকে টাইম দিতে হবে। এবং ইভেন আপনি যদি গুগলিং করেন, গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, যেখানে সবকিছু আছে। তো যদি আপনি গুগলিং করতে পারেন দেখবেন যে অনেক সময় কিছু ক্যাটাগরি প্রশ্ন আপনাকে দিয়ে দিবে যে এই এনজিও কি ধরনের প্রশ্ন করে। আর এখন এনজিও কনটেক্সটে প্রশ্ন কি টাইপের হতে পারে, ন্যাশনাল এনজিও কি ধরনের প্রশ্ন করে, আইএনজিও কি ধরনের প্রশ্ন করে, আমরা এগুলো সবাই খুব ভালো করে জানি। যারা, ধরেন আমি খুব ভালো করে জানি এই জন্যই কারণ আমি কাজ করছি অনেকগুলাতে, প্লাস পরীক্ষা দিছি অনেক জায়গায়, বা অনেক জায়গায় অনেকে পরীক্ষা যখন দিতে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে শেয়ার করে কি করছে। এবং ইভেন আরো মজার বিষয় শেয়ার করি আমি, যারা অনলাইনে পরীক্ষা হয়, ইভেন এইচআর এর বাইরেও, নন মানে টেকনিক্যাল পজিশনেও কিন্তু আমি পরীক্ষা দিয়ে দিচ্ছি, এরকম রেকর্ড অনেক আছে। তো বিশেষ করে হচ্ছে আপনার ইন্টারভিউ যখন আপনি কল পাবেন, ইন্টারভিউ কল পাওয়ার পরে আপনাকে ওই অর্গানাইজেশন সম্বন্ধে রিসার্চ, এতক্ষণ যা বললাম যে কোম্পানি সম্বন্ধে রিসার্চ করতে হবে, যে কে কাজ করে,
কাউকে চিনেন কিনা, কি ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ, বা তাদের প্যাটার্ন গুলো কি কি প্রশ্নের, এটা কি আইএনজিও নাকি লোকাল এনজিও। যেমন লোকাল এনজিও, তাদের প্রশ্ন করার কোনো মা বাপ নাই, তারা কোত্থেকে প্রশ্ন করে অনেক সময় তারা নিজেরাও জানে না। আমি কথা বলছি স্ট্যান্ডার্ড নিয়ে, অনেক লোকাল এনজিও আছে যারা স্ট্যান্ডার্ড মেনটেন করে না, আর অনেক এনজিও আছে যারা যারা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তাদের কথা বলতেছি না, যেসব অর্গানাইজেশন হচ্ছে আপনার জাস্ট নিজস্ব লোকগুলাকে নিয়ে আসে এইসব অর্গানাইজেশনের বাইরে। এই যে যেটা বললাম যে জব ডিসক্রিপশন থেকে আপনার বেসিক্যালি প্রশ্নগুলো তৈরি করতে হবে, এবং প্রশ্নগুলো তৈরি করার পরে আপনারা কখনো কি ইন্টারভিউ রোল প্লে কখনো করছেন? ইন্টারভিউর আগে কখনো কি কাউকে ফোন দিয়েছেন, কোনো এইচআর কে বা আপনার কোনো সিনিয়র কাউকে, যে ভাই আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, কমন কিছু প্রশ্ন, বা আমি প্রশ্নগুলো তৈরি করছি, আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি আনসার দিই, একটু দেখেন আমার আনসার গুলো হচ্ছে কিনা। এরকম কি রোল প্লে কখনো কেউ করছেন ইন্টারভিউর আগে? ভাই আমি তো আপনার এই জিজ্ঞেস না ভাইয়া করছিলাম। করি নাই ভাইয়া। আচ্ছা, সারোয়ার ভাই করেন নাই, সাফা ভাই অনেকবারই হচ্ছে করছে, জিজ্ঞেস করছে বা কল দিছে, কারণ সাফা ভাই এই জিনিসগুলো জানে এবং বুঝে। আর কেউ করছেন? আমি ভাইয়া। রাইট, মনে পড়ছে আপনার? হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন যে আমি বানাই দিছিলাম কমন পড়ছিল কিছু প্রশ্ন, 50%। দেখছেন 50% কমন পড়ে গেছিল। আর কেউ? আর কেউ? এরকম করে নাই ভাইয়া। আচ্ছা, না আমি ডিরেক্টলি হচ্ছে আমার সাথে রোল প্লে করছেন বা হচ্ছে আগে পরীক্ষার প্রিপারেশন নিয়ে দিছি, কিছু আসছিল, এরকম কেউ আছেন কিনা? আর যাক, থাকলেও আর বলা দরকার নাই। সো সো বেসিক্যালি হচ্ছে চেষ্টা করবেন, মানে একটা পরীক্ষার আগে, জব ইন্টারভিউতে উইন করার আগে, যে যে এই জিনিসগুলো বুঝবে তার সাথে একটু কমিউনিকেট করার জন্য করে, যে ভাই এই ধরনের কি ধরনের প্রশ্ন আসতে পারে, আপনি একটু গাইডলাইন দেন, হ্যাঁ। ওকে ভাইয়া। আচ্ছা, ইন্টারভিউর সময় আপনার নার্ভাস কে কে হয়ে যান? জি আমি। আমি ভাই। হ্যাঁ, ম্যাক্সিমাম ভাইয়া। আমি আচ্ছা, নার্ভাস হন না কে বলেন তো একটু? জি ভাইয়া। ভাইয়া সবাই হওয়ার কথা। ভাই আমি হয় না। আমিও মোটামুটি হয় না ভাইয়া। ভাই রোবট ছাড়া কেউ নার্ভাস না হয়ে থাকতে পারবে না ভাই ইন্টারভিউর সময়। পরীক্ষায় ঢোকার আগে নার্ভাস থাকে, বাট ঢোকার পরে একটু নার্ভাস হয় না আর। এক্স্যাক্টলি, সো ইনিশিয়ালি একদম ফার্স্টের দিকে একটু নার্ভাসনেস থাকবেই। এটা নার্ভাসনেসটা আপনার তখনই আসবে যখন আপনি পজিশনটা নিয়ে খুব সিরিয়াস, আপনি অনেক স্টাডি করছেন। আর যদি জান যে ইন্টারভিউ মামা চাচা আছে বা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে নাইম ভাই আছে, ঠিক আছে ফাইন যাই, তো তখন হচ্ছে কি হবে, আপনার নার্ভাসনেস কাজ করবে না। হ্যাঁ, যেমন চাকরি তো হয়ে গেছে। যাই হোক, ফাইজলামি আমরা না করি। রাইট। বিশেষ করে ইন্টারভিউতে ঢোকার ইনিশিয়াল টাইমটাতে নার্ভাসনেসটা কেন আসবে, এখানে এমএস গ্যাপ ট্রেনিং করছেন কেউ? সাফা ভাই নিশ্চয়ই করছেন। ভাই, জি ভাই করছি আমি। এমএস গ্যাপে ট্রেনিং এ বলেন এই নার্ভাসনেসটা কোত্থেকে শুরু হয় বা কেন তৈরি হয়, কোন স্টেজে তৈরি হয়? মেনলি ভাই আসলে নার্ভাসনেসটা আসে আমরা সিরিয়াসনেস যেটা থেকে, কোনো কিছু নিয়ে খুব সিরিয়াস যে আমার এই চাকরিটা লাগবেই, এই চাকরি না হলে আমার একদম কিছু ইয়ে হবে না। আসলে আমরা নার্ভাসটা হই মেনলি জবের প্রিপারেশনের জন্য না। হয়তো আমরা সবকিছুই জানি না বা যেগুলা জিজ্ঞেস করবে ওগুলা সবকিছুই বলতে পারবো বা ইয়া এরকমও হয়, কিন্তু মেনলি হলো যে নার্ভাসনেসটা কাজ করে আপনার হলো যে যে কোনো কিছু আকাঙ্ক্ষা বা আমি হতেই হবে না হলে নাই, এরকম মেন্টাল সেট আপ থেকে আসলে মেনলি আসে নার্ভাসনেসটা। এক্স্যাক্টলি, সো নার্ভাসনেসটা কাটায় উঠতে হবে, হ্যাঁ। নার্ভাসনেসটা প্রথম দিকে থাকে প্রত্যেকেরই, বাট এটা ঠিক মানে ঢোকার পরে কার কতটুকু ক্যাপাসিটি, সে ওই ক্যাপাসিটি অনুযায়ী 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে নার্ভাসনেস দূর করে দেয়। কিছু কিছু পার্সন থাকে যাদের নার্ভাসনেস প্রথম থেকে শুরু হয়, কিন্তু সেই নার্ভাসনেস তারা আর কাটায় উঠতে পারে না, এবং যার ফলে ওরা, আচ্ছা ইন্টারভিউতে ব্ল্যাঙ্ক হয়ে গেছেন কে কে আছেন বলেন তো? সবকিছু জানেন, পারেন, সহজ ছিল প্রশ্ন, ইন্টারভিউ সময় ব্ল্যাঙ্ক হয়ে গেছেন, বের হয়ে বলতেছেন ভাই হায় হায় আমি তো পারতাম এটা। ভাই এই এক্সপিরিয়েন্স শেয়ার করলে আমার ফাইনাল প্রফে এরকম হয়েছিল। ফাইনাল প্রফের সার্জারি ভাইবার সময় পুরোপুরি ব্ল্যাঙ্ক ছিলাম। পরবর্তীতে হলো যে স্যারে বলছিল যে তোমার এখন পরীক্ষা দেওয়া লাগবে না, যাও তুমি যে ঘুরে আসো সবার লাস্টে দিবা। ইন্টারভিউ পরীক্ষায় নার্ভাস হয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছিলেন কে কে আছেন এরকম বলেন? আমি
আর কেউ? ওকে, হইলেও বলার দরকার নাই, নেগেটিভ কথা আমরা সবার কাছ থেকে না শুনি। আচ্ছা, সো প্রথমত হচ্ছে আপনাকে নার্ভাসনেসটাকে উইন করতে হবে, হ্যাঁ। নার্ভাসনেস যদি আপনি উইন করতে পারেন, তাহলে আপনি ইন্টারভিউটা উইন করতে পারবেন। তো একবার যদি আপনি নার্ভাসের মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনি সব জানেন, সবকিছু আপনি ভুলে যাবেন বা বলতে পারবেন না। আপনার ওয়ে অফ টকিংটা, মানে আপনি যে ডেলিভারি দিচ্ছেন, সেই ডেলিভারিটা এই নার্ভাসনেসের কারণে কমপ্লিটলি আপনি সবকিছু গুলায় ফেলবেন। এখন নার্ভাসনেস কিভাবে কাটাবেন বলেন? পানি খাবো ভাইয়া বেশি বেশি। ইন্টারভিউ পড়ে বসে বাড়ি খাবেন, আচ্ছা। আর ইন্টারভিউর সময় পানি খাবেন, তখন দেখবেন যে ইন্টারভিউ যদি লং টাইম হয়, তখন ওয়াশরুমে যাওয়া দরকার হবে। আচ্ছা, সো নার্ভাসনেস, এই নার্ভাস দূর হয় কনফিডেন্স থেকে, হ্যাঁ। কনফিডেন্সটা আপনার বিল্ড আপ করতে হবে, কনফিডেন্সটা আপনার বিল্ডিং আপনার নিজের মধ্যে থাকে, হ্যাঁ। যদি আপনি, কিছু মানুষ থাকে, আপনি তাকে যতই কিছু বুঝাই দেন না কেন, যতই কিছু করে দেন না কেন, এবার প্রশ্ন দিয়ে দিলেও সে নার্ভাস হয়ে যাওয়ার কারণে সে কমপ্লিটলি সবগুলাই ফেলবে। সো নার্ভাসনেসটা প্রথমে উইন করতে হবে, নার্ভাসনেস আসছে কনফিডেন্স থেকে। আর ইন্টারভিউটা যেহেতু হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন স্কিল, এবং ইন্টারভিউ এর মানেটাই হচ্ছে ইন্টারভিউ, যে আপনি এই অল্প সময়ের মধ্যে 30 মিনিট বা 40 মিনিট বা 1 আওয়ার, এই সময়টুকুর মধ্যে আপনাকে পুরো ইন্টারভিউ বোর্ডটাকে উইন করতে হবে। আচ্ছা, ফার্স্ট ইমপ্রেশন নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, নেক্সট লাইন এখনই বলি, বলেন ফার্স্ট ইমপ্রেশন নিয়ে। ফার্স্ট ইমপ্রেশন বলতে আপনারা কি বুঝেন? হোয়াট ডাজ ইট মিন বাই ফার্স্ট ইমপ্রেশন? ওই ইন্ট্রোডাকশন যেটা দেওয়া হয় ওইটা। না, ফার্স্ট ইমপ্রেশন আমি জিজ্ঞেস করছি যে ফার্স্ট আপনার ইমপ্রেশনের সংজ্ঞা কি? ভাই বলে ঢোকার সময় ফার্স্ট ইমপ্রেশন, যখন ঢুকতেছি গেট দিয়ে তখন ওটাই সালাম দিব এটাই। আহ কিছুটা। আপনি বাইবাটা বাদ দেন, আপনি এখন ইন্টারভিউ থেকে বের হয়ে আসেন, নর্মাল প্রশ্নে আনসার করেন যে ফার্স্ট ইমপ্রেশন বলতে আপনি কি বুঝেন। আপনার কাছে ফার্স্ট ইমপ্রেশনের সংজ্ঞাটা কি? ফেসিয়াল এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমিনুর ভাই, বুঝি নাই। ফেসিয়াল ফেসিয়াল ইমপ্রেশন। না, এটা তো আরেকটা জিনিস। ফার্স্ট ইমপ্রেশন বলতে কি বুঝেন? আপনি ইন্টারভিউ থেকে বের হয়ে আসেন না ভাই, আপনি ইন্টারভিউ কথা ভুলে যান। ইন্টারভিউ থেকে বের হয়ে আসা বলেন। আচ্ছা, একটা কর্পোরেট ওয়ার্ল্ডে বা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে একটা কথা খুব মানে পপুলার, সেটা হচ্ছে ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু ক্রিয়েট দ্য ফার্স্ট ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার জন্য আপনি লাইফে দ্বিতীয়বার সুযোগ পাবেন না, এটা একবারই সুযোগ থাকে এবং ফার্স্ট টাইম, বিশেষ করে ডিউরিং দ্য ইন্টারভিউ বোর্ড। এখন আমাকে বলেন প্রপার। ফার্স্ট ইমপ্রেশনটার এক্সাক্ট মানেটা কি? প্রথম দেখা যেটা মনে হবে ভাই। এক্স্যাক্টলি, আপনাকে একদম প্রথম দেখায় যেটা আপনাকে মনে হবে। এটা হচ্ছে কাইন্ড অফ, যদি বলতে পারেন, একটা জাজমেন্টাল। আমাদের হিউম্যান ব্রেইন খুবই জাজমেন্টাল। কেউ সে জাজমেন্টাল জায়গাটাকে আমরা ক্যারি করি, কেউ করি না। সো দেখেন, একটা মানুষ, আচ্ছা, এই একমাত্র এই সেশনে আইসে আমার সাথে ফার্স্ট মানে দেখছেন বা আমার কথা শুনতেছেন, এরকম কে আছেন এখানে? ভাই আমি। আচ্ছা, আপনার যখন মানে আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল, মানে আপনার ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল, বা কখন থেকে আপনার নার্ভাস আমার প্রতি থাকছি। ইমপ্রেশন তৈরি হয়েছিল? আপনার সঙ্গে কথাবার্তা বলে মানে কিছুক্ষণ মানে আপনার ক্লাস করতে করতে মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছিল। আপনার সঙ্গে কথাবার্তা মানে প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্ন করে। আচ্ছা, আর সবার সাথে তো আমার কোনো না কোনো সময় ফার্স্ট টাইম কথা হয়েছে বা ফার্স্ট টাইম দেখা হয়েছে, ফার্স্ট টাইম ট্রেনিং এ আসছেন, হ্যাঁ। সো আজকের দিন না, মানে প্রত্যেকের সাথে তো যারা এখানে আছেন, হয়তো বা কেউ এই ট্রেনিং এ এসে, বা কেউ এক্স কলিগ, বা কেউ আগে ট্রেনিং করছেন। তো আমার প্রতি আপনাদের ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল? ইট ক্যান বি গুড, ইট ক্যান বি, ইট ক্যান বি ইট ক্যান বি ব্যাড, এনিথিং। মানে আপনার ফার্স্ট ইমপ্রেশন আমার প্রতি কি ছিল? একদম ঠিক ভাই প্রথম আমি যখন শেয়ার করব। দেখছিলেন? হ্যাঁ, অবশ্যই।
ফার্স্ট ইমপ্রেশন যেটা আপনার প্রতি ছিল এটা হলো যে অ্যাজ ইউজুয়াল অন্যান্য এইচআররা যেরকম একটু মুডি বা হলো যে এরকম একটা ইয়া থাকে যে আপনাকে ফার্স্ট ইমপ্রেশনে মনে হয়েছে যে আপনি খুবই রিজার্ভ বা আপনি খুবই একদম টু দা পয়েন্ট মানে ফর্মাল। বাট আপনার সাথে বা কথা বলা বা মিশা বা ট্রেনিং বা আপনার সাথে যোগাযোগের পর থেকে ওই জিনিসটা আসলে আমি ভুলছিলাম। এইটা হলো যে আপনার প্রতি ফার্স্ট ইমপ্রেশন আমার যেটা ছিল। এক্স্যাক্টলি রাইট। সো ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ইট ক্যান বি নেগেটিভ, হ্যাঁ। ফার্স্ট ইমপ্রেশন যে আপনি আমার দেখেই যে আপনার একদম মনে হয়ে যেতে পারে যে আমি হচ্ছে মানে সামথিং এলস বিষয় এরকম না। সো আমি এই কথাগুলো সবাইকে জিজ্ঞেস করতেছি এই জন্যই, আপনাকে এই ফার্স্ট ইমপ্রেশনের এক্সাম্পলটা যদি আমি বুঝাইতে পারি তাহলে আপনার ইন্টারভিউ এর মানে 50% সাকসেস রেট চলে আসবে। সো এই জন্যই বলতেছি। আয়েশ ভাই, আপনি মনে হয় আনমিউট করছিলেন, বলেন একদম ফার্স্ট ইমপ্রেশন আমার প্রতি আপনার কেমন ছিল। এটা যে ভালো হতে পারে, এটা এর- এটা কিন্তু ভালো হইতে হবে, না এটা এরকম এরকম কোনো কথা না, হ্যাঁ। না, 50-50 চান্সেস। প্রথমে তো ভয় পেয়েছিলাম যে আসলে কিভাবে আটকাই ফেলেন কিনা কোয়েশ্চেনের মধ্যে। দেন আবার এই চেহারার যে এক্সপ্রেশনটা ওটা দেখে ভাবছিলাম না আপনি একজন বিন্দাস, এরকম আর কি। ইন্টারভিউতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, প্রথম দেখা তো আপনার সাথে আমার ইন্টারভিউতে। আর কেউ শেয়ার করবেন ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল, মানে একদম ফার্স্ট, এটা হতে পারে 1 বছর আগে, 2 বছর আগে। ভাই খারাপ হইলে যে বলবেন এরকম না, কিন্তু খারাপ হইলে বলতে পারেন যে আমার ফার্স্ট ইমপ্রেশন এরকম ছিল। যেমন সাফা ভাই বললো যে প্রথমে খুব রিজার্ভ মনে হয়েছিল, বাট এই ফার্স্ট ইমপ্রেশনটা পরবর্তীতে কেটে গেছে। আমি এই কথাগুলো কেন জিজ্ঞেস করতেছি সেটা এক্সাম্পল দিয়ে দিতে সুবিধা হবে আমার জন্য, যদি আপনারা রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে আপনার সাথে ফোনে কথা বলছিলাম প্রথমে। এই ওইটা হচ্ছে গিয়ে 2023 সালে ফেব্রুয়ারি 24 ফেব্রুয়ারির দিকে আর কি। মানে এই একটা জায়গায় অ্যাপ্লাই করার জন্য যে এই একটা অর্গানাইজেশনে, আপনি ওই অর্গানাইজেশনে ছিলেন, যে কিভাবে অ্যাপ্লাই করব আমি তখন হেজিটেট ছিলাম যে আসলে বলবেন কিনা, মানে সিভিটা কিভাবে এই আর কি কি করব। তো আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আপনাকে আর কি বলছিলাম। তারপরে আপনি বলছিলেন যে আমি তো আর কি আশা করি নাই। তারপরে আপনি বলছিলেন যে আমাকে হচ্ছে গিয়ে আগে যদি বলতেন অ্যাপ্লাই করার আগে, তাইলে হচ্ছে গিয়ে আমি সিভিটা দেখে দিতে পারতাম। তো আমি এই কক্সবাজার অনেকদিন জব করছি, 18 থেকে 17 থেকেই। কিন্তু আপনার সাথে হচ্ছে গিয়া এতটা আর কি পরিচয় হয় নাই, কিন্তু আপনার নাম শুনছি। আপনাকে তো মানে আপনি ওয়েল নোন হচ্ছে গিয়া এই সবাই তো চিনে। কিন্তু তারপরে কক্সবাজার থাকতাম তো আমরা, সেভে চাকরি করতাম। তখন এতটা আর কি কথা হয় নাই আপনার সাথে। পরবর্তীতে আর কি যখন আর কি এরকম আর কি আপনার সাথে প্রথম বুঝতে ফোনে পারছি। কথা বলা শুনি শর্টলি আর কি। আর কেউ কি শেয়ার করতে চান কিনা যে ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল, কারণ আমি এটা থেকে এক্সাম্পল দিয়ে বুঝাবো আপনাদেরকে। আর একজন নিব। একদম খুব নেগেটিভ ছিল না কারো কাছে ফার্স্ট ইমপ্রেশন, এরকম কেউ একজন বলেন। আমি পজিটিভ কথা শুনতে চাচ্ছি না। নেগেটিভ কথা কেউ বলতে চাচ্ছে না ট্রেডিং এ, বলতে পারেন, ফিল ফ্রি। আর বাকিদের সাথে আমার কোনো ফার্স্ট ইমপ্রেশন হয়ই নাই, তাই তো? অথবা খুব বাজে কোনো ফার্স্ট ইমপ্রেশন ছিল যার জন্য আপনারা বলতেছেন না। আচ্ছা ভাইয়া, আমি একটু করে শেয়ার করতে চাই। আহ মেবি 2019 সালে আপনি কোন একটা অর্গানাইজেশনে আমাকে ইন্টারভিউ ফাইনাল সিলেকশন করে কল দিছিলেন জয়েন করার জন্য। তো কন্ট্যাক্ট ডিউরেশন ছিল হচ্ছে 3 মাসের জন্য আর কি। তো আমাকে প্রত্যেকটা ব্যক্তি নেগেটিভ বলছিল যে 3 মাসের কন্ট্যাক্ট, যাওয়ার দরকার নাই, হ্যান ত্যান এই টাইপসের অবস্থা। তা আমি আবার আপনাকে কল দিছি। মানে সচরাচর আমাদের কাছে এই স্যার মনে হচ্ছে যে একটা ভয়ের জায়গা আর কি, যে কথা বলবে না বা লুকাই রাখবে সবকিছু বা ইনফরমেশন শেয়ার করবে না, এই টাইপসের মনে হয় আমাদের কাছে, এখনো মনে হয়। তো আপনাকে আমি কল দিছি, কল দেওয়ার পরে আপনি মেবি তখন আইআরসি তে ছিলেন। বললেন আর কি যে আর ভাই চলে আসেন, 3 মাস তো আমাদের একটা এই আর কি, এটা অনেকদিন করতে পারবেন। তো এই যে একটা পজিটিভনেস তৈরি করা বা ওইখান থেকে একটা আপনার প্রতি একটা ভালো একটা ধারণা তৈরি হলো আর কি। এন্ড দেন তারপর তো অনেকবারই কথা হয়েছে বা দেখা হয়েছে, এখনো হচ্ছে। তো এটাই হচ্ছে আমার প্রথম যে আপনার সম্পর্কে ধারণা আর কি।
থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে, খারাপ কেউ কিছু বললেন না। ভাইয়া বলবো? না, আর বলার দরকার নাই। সো যেহেতু টাইম শেষ, এবার আমি বলি। আপনি এতদিন এর মানে যারা ঠিক চুপচাপ আছে। ছিলেন, তাদের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন ছিল। আচ্ছা, ফাইন। সো ফার্স্ট অফ অল হচ্ছে, আমি তো আর আপনার কাছে না ভাই, আমি তো আর আপনার কাছে ইন্টারভিউ দিতে যাই নাই যে আমার আফরোজ আক্তার কিছু বলবেন। আমার খুবই বাজে ছিল, এই জন্য আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, না এটা বুঝতে পারছি, বাকি যারা বলতে চাচ্ছে না তাদের ইমপ্রেশন মনে হয় ভালো ছিল না। আচ্ছা, কারণ ফার্স্ট অফ অল আমি তো আপনার কাছে ইন্টারভিউ দিতে যাই নাই, হ্যাঁ। তো ওই সময় কোন সিচুয়েশনে আপনি আমাকে কোনভাবে জাজমেন্ট করছেন, এটা আপনার জাজমেন্ট। এই কথাগুলো আমি এই জন্যই আপনার কাছে জানতে চাচ্ছি, এই এক্সাম্পল গুলো তখনই আপনি বেস্ট হইতে, মানে আপনি বুঝতে পারবেন। এই জন্যই আমি আমার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ। সো ইন্টারভিউ দিতে তো আমি যাইনি আপনার কাছে ফার্স্ট অফ অল, বা যার কাছে আমার ইমপ্রেশনটা খারাপ ছিল, আমি তো আপনার কাছে ইমপ্রেশন তৈরি করার জন্য যাই না। এটা আমার কি ছিল না, এটা আমার অবজেক্টিভ ছিল না। তো যার জন্য অনেকের কাছে ফার্স্ট ইমপ্রেশন আমার খারাপ হতেই পারে, কোনো সমস্যা নাই। হয়তো যারা বলছেন লাকিলি ভালো হইতেও পারে, ইট ডিপেন্ডস। বাট আপনাকে মনে রাখতে হবে, আচ্ছা, যাদের সাথে এত খুব মানে ফার্স্ট ইমপ্রেশন বাজে ছিল, আফরোজ আপু বলতেছিল খুব বাজে নাকি ছিল, হ্যাঁ। আচ্ছা, এটা আমি ওনার কাছ থেকে পরে শুনে নিব কতটুকু বাজে। আমিনুর ভাই, সেটাও আমি পরে শুনে নিব। বাট ভাই মজা করছি, সিরিয়াস নিয়েন না ওরা। আমি বলি, বিষয়টা হচ্ছে এই যে মানে ফার্স্ট ইমপ্রেশন প্রথমে আফরোজ আক্তার বা মানে আফরোজ আপু মানে আপনার খুব বাজে ছিল, এখন আপনার ইমপ্রেশনটা কেমন? মানে সেই ইমপ্রেশন নিশ্চয়ই চেঞ্জ হয়েছে। যতটা বাজে ছিল ততটাই ভালো এখন। আচ্ছা, সো দ্যাট মিনস হচ্ছে আমার কাছে সেই সুযোগ অপরচুনিটিটুকু ছিল যে আমাকে নিয়ে আপনার যে ইমপ্রেশন তৈরি হয়েছে সেটা চেঞ্জ করার। যেমন সাফা ভাই বললো প্রথমে রিজার্ভ মনে হয়েছে, তারপরে মিশার পরে বুঝছে যে না, এই জিনিস তো আমি রিজার্ভ না, এই জিনিস তো অন্য জিনিস। তো যাই হোক, সো ফার্স্ট ইমপ্রেশন আমার ক্ষেত্রে আপনার খারাপ হতে পারে, পরে এটা আমি চান্স পাইছি আপনার সাথে কথা বলে বা কাজ করে, বা আপনার সাথে আমার হচ্ছে একটা টাইম স্পেন্ড করার পরে, তখন আপনি বুঝতে পারছেন যে না, এই লোকটাকে যা ভাবছিলাম সে তো এত খারাপ না। হ্যাঁ। কিন্তু ইন্টারভিউ কি আপনাকে বারবার নিবে? যদি আপনার ইন্টারভিউতে একবার ফার্স্ট ইমপ্রেশন খারাপ হয়ে যায়, ট্রাস্ট মি, আপনি যত ভালো ইন্টারভিউ দেন, যা কিছু বলেন না কেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ আমাদের দায়ী কাজ হচ্ছে কবে ইন্টারভিউ থেকে কাকে বাদ দিতে পারবো। সো ইন্টারভিউতে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করাটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এতক্ষণ ইমপ্রেশন ইমপ্রেশন নিয়ে কেন কথা বললাম কি এবার আমি ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এই জন্যই বললাম, এটা প্রত্যেকটা মানুষের সাথে যখন মানুষের প্রথম দেখা হয়, কথা হয়, বা তাকে নিয়ে কোনো কথা শোনা হয়, ইভেন না দেখে না কথা বলে কথা শুনেও কিন্তু মানুষের প্রতি মানুষের ইমপ্রেশন ভালো হতে পারে বা খারাপ হতে পারে। ধরেন কোনো একজন ব্যক্তি যে আমাকে কোনোদিন দেখেই নাই, যে আমাকে নিয়ে খুব গসিপ করতেছে, যে আমাকে নিয়ে হচ্ছে মানে একজন নেগেটিভ, আমার আমার এন্ট্রি গ্রুপের যদি কোনো লোকজন থাকে, যদি তার সামনে পড়ে যায়, আরে ভাই, দুনিয়ার মনে করেন আমাকে নিয়ে 10টা কথা বলাই দিবে। সো আপনি কিন্তু আমাকে দেখেনও নাই, আপনি আমার সাথে কথা বলেন নাই, আপনার সাথে আমার কোনো ইন্টারাকশনও হয় নাই, কিন্তু আরেকটা মানুষ আমাকে নিয়ে বলছে, যার জন্য আমার প্রতি আপনার ইমপ্রেশনটা খারাপ হয়ে গেছে। হোয়াট এভার। সো আমি এই কথাগুলোর পিছনে একটাই বোঝাতে চাচ্ছি, ফার্স্ট ইমপ্রেশন, এখন যে কথাগুলো বলবো কিভাবে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবে ইন্টারভিউ বোর্ডে, কারণ ইন্টারভিউ বোর্ডে যদি ফার্স্ট ইমপ্রেশন একবার খারাপ হয়ে যায়, আপনি কিন্তু আর সেকেন্ড চান্স লাইফে কখনো পাবেন না ইমপ্রেশন ঠিক ঠিক করার জন্য। সো আমার প্রতি আপনাদের যাদের ইমপ্রেশন ফার্স্টের দিকে খুব একটা ভালো ছিল না, হ্যাঁ, সো তাদের কিন্তু একটা সময় আমার সাথে মিশে কথা বলে টাইম স্পেন্ড করার পরে বুঝতে পারছেন যে না, তার প্রতি যে ইমপ্রেশনটা ছিল বিষয়টা এরকম না, বিষয়টা আসলে এরকম। কিন্তু ইন্টারভিউ বোর্ডে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার জন্য আপনার প্রথম বিষয়গুলো সেটা হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স, আপনার ড্রেস আপ, আপনি কি ড্রেসে গেছেন, তাই না? আপনি যে, আচ্ছা আমাকে একটু বলেন তো, ফার্স্ট ইন্টারভিউতে ফার্স্ট ইমপ্রেশন তৈরি হইতে কত সময় লাগে? ইন্টারভিউ বোর্ডে ফার্স্ট ইমপ্রেশন তৈরি হতে কতক্ষণ সময়ের মধ্যে ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয়? 1 মিনিটের মধ্যে মনে হয় ভাইয়া। ওকে। আমরা যারা যারা আমরা যারা ছেলে আছি মেয়ে আছি, আমরা এখন একটু ফান করি 1 মিনিট, হ্যাঁ। ফানটা ভাই হচ্ছে উইদিন ফিউ সেকেন্ড। উইদিন ফিউ সেকেন্ড, আমি আসতেছি। সাফা ভাই আমার প্রশ্ন আনসার দিয়ে দিছে অলরেডি। আচ্ছা, আমি আসতেছি, আপনাকে আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাই, একটু ফান করে বুঝাই আপনাদেরকে, হ্যাঁ।
রাস্তা দিয়ে আমরা যারা ছেলেরা আছি আমরা তো মেয়েদের দিকে তাকাই, তাই না? একটা সুন্দর মেয়ে গেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আল্লাহ, আপনি তাকান? ভাই সত্যি কথা যেটা সেটাই। আমি তাক- তাকান? আচ্ছা, আর যারা আপুরা এটা আছেন, তো ভাই সবাই সবাই তো তাকাই ভাইয়া। আচ্ছা আর যারা আপুরা আছেন, আপনারা একটা সুন্দর, একটা স্মার্ট, একটা হ্যান্ডসাম ছেলে দেখলে তাকান? অবশ্যই, কেন তাকাবো না? হ্যাঁ হ্যাঁ। জি, আমরাও তাকাই। আচ্ছা, পিএসসি এর কিন্তু কেউ খুব আছে কমন। এদিকে আচ্ছা, ভাই? ফার্স্ট অফ অল এটা কিন্তু এটা তো জানতাম না। এটা ফার্স্ট অফ অল খুবই কমন। আপনারা তাকান মেয়েদের দিকে ডক ডক করে, তাকাইলে আর চোখ সরাতে চান না। আর মেয়েরা আপনাকে আর চোখে দেখে নেই 3 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, দেখে বুঝে নেই। যদি ভাল লাগে তাহলে আরেকবার তাকায়, হ্যাঁ, কিন্তু আপনি বুঝবেন না। আচ্ছা, যাই হোক, আমরা ওই ডিসকাশনে না যাই। সো ঠিক এই কথাগুলো বলার পিছনে কারণটা হচ্ছে এটাই, যে ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয়, যেটা সাফাই ভাই বললো, উইদিন ফিউ সেকেন্ড। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয় প্রথম 10 সেকেন্ডের মধ্যে। এটা হচ্ছে একটা, এই অ্যাডভান্টেজটুকু সবাই নিতে পারে না। এই অ্যাডভান্টেজটুকু সবাই নিতে পারে না, কি জন্য নিতে পারে না আমি আপনাকে বলি। প্রথম 10 সেকেন্ডের মধ্যে আপনাকে, মানে এই যে আমি যে এক্সাম্পল দিলাম, যে রাস্তায় একটা একটা ছেলে বা একটা মেয়ে বা অপোজিট জেন্ডার দেখলে, হ্যাঁ, তাকায়। আচ্ছা, আমি একটু শুনতে চাই আফরোজা আক্তার বা যারা বললেন আপুদের কাছ থেকে, যে কখন আপনারা একটা ছেলের প্রতি ভালো ইমপ্রেশন তৈরি হয় রাস্তায় দেখে, কোন সময়ে, কি দেখে? অবশ্যই ড্রেসটা। ড্রেস আপ আর আর অন্যদের? হাইট। ভাই স্মার্টনেস, ওভারঅল বিউটি। ওভারঅল বিউটি? আপনি তো মেয়ে না ভাই, আমি মেয়েদেরকে জিজ্ঞেস করছি। হাইট। হাইট দেখে। সবাই তো হাইটের পিছনে লাগছেন কেন? কতটুকু হাইট হইতে হইলে আপনারা তাকায় থাকেন? আপনারা কি জানেন যেগুলো হচ্ছে হাইট বেশি এদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে? আপনি কি মনে করতেছেন আপনার সাইজটাই হচ্ছে পারফেক্ট? ভাই, ভাই যার যার নাইট ওইটার উপর আকৃষ্ট থাকে। আচ্ছা, সো বেসিক্যালি এক একজনের এক এক রকম টেন্ডেন্সি, মেন্টালিটি। হ্যাঁ, বেটি মানুষের মেন্টালিটি একরকম, তারা হাইট দেখলেই তারা মানে ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু যাক, ওইদিকে আমরা না যাই। ভাইয়া, আমাদের বেটি মানুষ আবার কি? বেডি মানে মহিলা। ফিমেল, উইমেন, হ্যাঁ। আচ্ছা, আমরা ওই ডিসকাশনে না যাই, ওইটা আমাদের ডিসকাশনের পয়েন্ট না। সো ফার্স্ট ইমপ্রেশন এক একজন এক এক রকম। যাদের মাথায় গোবর আছে তারা আসলেই মানে ওই গোবর খুঁজে আর কি। যাক, আমরা ওই ডিসকাশনে না যাই। সো ফার্স্ট ইমপ্রেশন এক একটা মানুষের ভালো লাগার জায়গাটা ভিন্ন রকম, হ্যাঁ। বাট কেউ কিন্তু আমাকে জিজ্ঞেস করলেন না যে আমি আসলেই কি দেখে ইমপ্রেস হই। এটা আপনাদের আসলেই মানে এটা জিজ্ঞেস যেহেতু আপনি করতে পারলেন না, সো আমি এটা আনসার দিব না। চান্স পাইছি কই ভাই জিজ্ঞেস